রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন MA হিস্ট্রি 3rd সেমিস্টার এবং CC 3.1 এই পেপারটির সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তা CC 3.1 অর্থাৎ 3rd সেমিস্টারের যে প্রথম পেপারটি রয়েছে কোর্স সাবজেক্ট হিসেবে CC 3.1 কন্টেম্পোরারি ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালে সমসাময়িক ভারতের ইতিহাস। তা স্বাধীনতার পরবর্তীকালে জওহরলাল নেহরু ক্ষমতায় আসেন, তিনি দেশের অর্থনৈতিক সংস্কার করেন, সংবিধান অ্যাক্টিভ করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন। এরপর লাল বাহাদুর শাস্ত্রী আসেন প্রধানমন্ত্রী হিসেবে, তারপরে আসেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সময় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এই সব কিছু রয়েছে আমাদের এই সিলেবাস। 4টি ইউনিট আছে তোমাদের এই পেপারে। 4টে ইউনিটে কি কি বিষয় রয়েছে আমরা একটু সংক্ষেপে দেখব, তারপরে আমরা সাজেশন নিয়ে আলোচনা করবো এবং অন স্ক্রিন রেকর্ডেও তোমাদের রেকর্ডের মাধ্যমে সাজেশন তুলে ধরবো। তার আগে দেখো 4টি ইউনিটে কি রয়েছে। তা পেপারটির নাম স্বাধীনতা পরবর্তী সমসাময়িক ভারত। তোমরা যারা সিলেবাস দেখো ইংরেজিতে লেখা আছে কন্টেম্পোরারি ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, সমসাময়িক ভারতের ইতিহাস। তা দেখো এখানে ইউনিটে প্রথমে এই সমসাময়িক যে ভারতের ইতিহাসের কথা বলা হচ্ছে 1947-এর পর, এই সমসাময়িক কালের ভারতের ইতিহাস কিভাবে লেখা হয়েছে, ইতিহাস লেখার পর্যায়গুলো সেই সময় কি ছিল, ইতিহাস লেখার পদ্ধতিটা কেমন ছিল, এবং ইতিহাস সেই সময়কার সমসাময়িক কালের ইতিহাস লেখার জন্য যে সমস্যাগুলো দেখা দিয়েছিল সেগুলো কি, এবং সেই সমস্যার সমাধানও বা কি, এইগুলো নিয়েই রয়েছে আমাদের ইউনিট 1-এ সমসাময়িক ভারতের কাল পর্ব, ইতিহাসের কাল পর্ব, ইতিহাস রচনার পদ্ধতি এবং এই ইতিহাস রচনা করতে গিয়ে কি সমস্যা দেখা দিয়েছে, কি তার সমাধান। এই হচ্ছে ইউনিট 1-এ রয়েছে। তো ইউনিট 1-এর লাস্ট ইয়ারে যেটা পড়ে গেছে সেটি হচ্ছে যে ইতিহাস রচনার, ভারতের ইতিহাস রচনার এই কাল পর্ব বা পর্যায়ক্রম যেটা রয়েছে সেটা কিন্তু লাস্ট ইয়ারে পড়ে গেছে। তাই তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট থাকছে ভারতের সমসাময়িক ইতিহাস রচনার যে সমালোচনামূলক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে সমসাময়িক ভারতের ইতিহাসের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাও। এই সমস্যার সমাধানের উপরেও প্রশ্নটা কিন্তু লাস্ট ইয়ারে পড়ে গেছে। তাই এখানে তোমরা একটা প্রশ্ন যদি করো সেই একটাই কমন পেয়ে যাবে যে ভারতের সমসাময়িক ভারতের ইতিহাস রচনার পদ্ধতিটা কেমন ছিল। এরপর দেখো ইউনিট 2-তে আসবো। ইউনিট 2-তে কি কি রয়েছে দেখো। টপিক ইউনিট 2 ঔপনিবেশিক উত্তরাধিকার, অর্থাৎ ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ার পর তারাও তো একটা ঔপনিবেশিক শক্তি ছিল, তা সেই শক্তির দ্বারা ভারত কতটা প্রভাবিত হয়েছে বা ইংরেজদের অনুকরণ আমরা কতটা করি, বা তাদের উত্তরাধিকার হিসেবে আমরা কতটা একেবারে পারফেক্ট কিনা, বা কতটা আমরা তাদের উত্তরাধিকারটা ধরে রেখেছি, ভারতবর্ষ কতটা ইংরেজদের উত্তরাধিকারটা ধরে রেখেছে সেই বিষয়টা রয়েছে। অর্থাৎ ব্রিটিশ সরকারের কোন কোন বিষয় আমরা এখন অনুকরণ করে চলছি, বা তাদের সেই বহমান ঐতিহ্য এখনো কিভাবে বয়ে চলেছে আমাদের মধ্যে, সেটাই কিন্তু এই ঔপনিবেশিক উত্তরাধিকার। এর বৈশিষ্ট্য পড়তে হবে। আবার এই স্বাধীনতা পরবর্তীকালে যে অর্থনৈতিক সংকট দেখা দেয় সেই অর্থনৈতিক সংকটটা কি রয়েছে, অর্থনৈতিক পশ্চাৎপদতা। আবার সেই অর্থনৈতিক সংকটকে কাটিয়ে ওঠার জন্য আমাদের যে অর্থনৈতিক সংস্কারগুলো করা হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আরো একাধিক সংস্কার করা হয়, গমের ক্ষেত্রে গম বিপ্লব বা সবুজ বিপ্লব, এরকম নানা রকম প্রকল্প নিয়ে আসা হয় অর্থনৈতিক ক্ষেত্রে। নাগরিকদের অধিকার কিভাবে সংবিধানে সংরক্ষণ করা হয়েছে এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কিভাবে ভারতবর্ষে বিকাশ হয়েছে, এগুলো সব স্বাধীনতা পরবর্তীকালে হচ্ছে। ইউনিট 2-তে আমাদের এইগুলো পড়তে হবে। ঔপনিবেশিক উত্তরাধিকারের বৈশিষ্ট্য, অর্থনৈতিক পশ্চাৎপদতা, তার অর্থনৈতিক সংস্কার, নাগরিক অধিকার সংরক্ষণ এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এর মধ্যে দেখতে গেলে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে দেখো, যে পরীক্ষায় প্রশ্ন এসছে এই নাগরিক অধিকার এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে গেছে। আমাদের এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে উত্তরাধিকারের যে বৈশিষ্ট্য, যে ঔপনিবেশিক উত্তরাধিকারের কথা বলা হচ্ছে তার বৈশিষ্ট্যটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক পশ্চাৎপদতা এবং অর্থনৈতিক সংস্কার, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দেখো ইউনিট 3-তে প্রথমে রয়েছে নেহেরুর যুগ। তা নেহেরু এখানে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশকে শক্তভাবে গড়ে তোলেন। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী আসছেন এবং লাল বাহাদুর শাস্ত্রীর পরে লাল বাহাদুর শাস্ত্রীকেও আমাদের বীর বলা হয়, ভারতের বীর। হ্যাঁ, আবার ইন্দিরা গান্ধী আছে যাকে লৌহ মানবী বলা হয়। ইন্দিরা গান্ধী থেকে অনেকগুলো প্রশ্ন হয়, ইন্দিরা গান্ধীর আমলে কিভাবে
বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংগঠনগুলো গড়ে উঠেছিল, সেটা একটা প্রশ্ন হয়। ইন্দিরা গান্ধী কিভাবে লৌহ মানব হয়ে উঠেছিলেন, সেটা একটা প্রশ্ন হয়। ইন্দিরা গান্ধী বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 1971 সেখানে কি ভূমিকা নিয়েছিল, একটা প্রশ্ন হয়। আবার ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা জারি করেন, তার উপরে প্রশ্ন হয়। অর্থাৎ ইন্দিরা গান্ধীর উপরে দুটি প্রশ্ন হয়। লাস্ট ইয়ার কিন্তু দুটো প্রশ্ন পড়ে গেছে, আমরা আসছি সেখানে। এরপর আসি জোট সরকার, কোয়ালিশন যে গভর্নমেন্ট সেটা তৈরি হয়, যে কোয়ালিশন সরকার এবং জনতা দল বলে একটি দল গড়ে ওঠে, সেই দল। তো এখানে আমরা যদি দেখি যে লাস্ট ইয়ারে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেটি হচ্ছে জোট সরকার। এই জোট সরকারের প্রশ্নটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা নেহেরু যুগের প্রশ্নটা পড়বো, মানে নেহেরু, জওহরলাল নেহেরুর অবদান। লাল বাহাদুর শাস্ত্রী পড়বো, তাকে কেন বীর মানব বলা হচ্ছে, এবং জনতা দল পড়বো। ইন্দিরা গান্ধী থেকে আমরা পড়বো, ইন্দিরা গান্ধী থেকে দেখো দুটো প্রশ্ন পরীক্ষায় পড়ে গেছে, একটা হচ্ছে বাংলাদেশে 1971 যে মুক্তিযুদ্ধে তার ভূমিকা, আর সামাজিক অর্থনৈতিক যে প্রতিষ্ঠান সেই সময় গড়ে উঠেছিল ইন্দিরা গান্ধীর সময়, সেগুলো। তো এই দুটো প্রশ্ন বাদ দিলে দেখো ইউনিট 3টা একটু বড় আছে। তোমরা ইউনিট 1-2 তে দুটো করে প্রশ্ন পড়লেই হবে, কিন্তু ইউনিট 3 থেকে অনেকগুলো প্রশ্ন আছে। জওহরলাল নেহরু পড়তে হবে, লাল বাহাদুর শাস্ত্রী পড়তে হবে, জনতা দল পড়তে হবে, ইন্দিরা গান্ধী পড়তে হবে, বিশেষ করে ইন্দিরা গান্ধী কিভাবে লৌহ মানব হয়ে উঠেছিলেন এবং জাতীয় জরুরি অবস্থা তিনি কিভাবে ঘোষণা করেছিলেন। এই 5টা প্রশ্ন কিন্তু ইউনিট 3 থেকে পড়তে হবে, যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এরপর দেখো ইউনিট 4 এ মাত্র 3টি টপিক রয়েছে। একটি রয়েছে ভূদান আন্দোলন, আচার্য বিনোবা ভাবের নেতৃত্বে যে ভূদান আন্দোলন, অর্থাৎ যার হাতে অনেক জমি আছে তার কাছ থেকে জমি নিয়ে, যার জমি নেই তাকে জমি দেওয়া হবে। এই যে আন্দোলন, ভূদান আন্দোলন, জমি দান করার আন্দোলন, এটা শুরু হয় এই আচার্য বিনোবা ভাবের নেতৃত্বে ভূদান আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রয়েছে যে রাম মনোহর লোহিয়া, যিনি সমাজতান্ত্রিক আন্দোলনের একটা নতুন পথ দেখিয়েছিলেন, তার নেতৃত্বে সমাজতান্ত্রিক আন্দোলনটা কিভাবে গড়ে উঠেছিল, সেটা একটা বড় প্রশ্ন। আরেকটি রয়েছে জেপি মুভমেন্ট বলে একটি প্রশ্ন রয়েছে। জেপি মুভমেন্ট লাস্ট ইয়ারে পরীক্ষায় পড়ে গেছে, তাহলে আমাদেরকে পড়তে হবে রাম মনোহর লোহিয়া এবং আচার্য বিনোবা ভাবে। এই হচ্ছে 4টি ইউনিট থেকে কোন কোন প্রশ্ন বেসিক্যালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সিলেবাসে কি রয়েছে তার একটা সংক্ষিপ্ত ধারণা এবার অন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সামনে আমি সাজেশনটা তুলে ধরছি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন MA হিস্ট্রি 3rd সেমিস্টার CC 3.1 সাজেশন 2026 ইউনিট 1। এখানে তোমরা মাত্র দুটি প্রশ্ন পড়বে। দেখো প্রশ্নগুলো আমি প্রথমে বাংলায় লিখেছি সেগুলো বলছি এবং পরে ইংরেজি যেটা লেখা আছে সেটাও বলছি। সমসাময়িক ভারতের ইতিহাসের পর্যায়ক্রম আলোচনা করো। থ্রো লাইট অন পিরিয়ডিশন ইন, মানে পিরিয়ড করার কথা বলা হচ্ছে, ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি। পরটি দেখো ভারতের সমসাময়িক ইতিহাস রচনার পদ্ধতিগুলোর সমালোচনামূলক আলোচনা করো। ক্রিটিক্যালি ডিসকাস দ্য অ্যাপ্রোচ ইনভলভড ইন রাইটিং কন্টেম্পোরারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই দুটো প্রশ্ন, অর্থাৎ একটা হচ্ছে ইতিহাসের পর্যায়ক্রম, সমসাময়িক ভারতের ইতিহাসের পর্যায়ক্রম, আরেকটি হচ্ছে সমসাময়িক ইতিহাস রচনার পদ্ধতি। এই দুটোর মধ্যে একটা জেনুইন তোমরা কমন পাবে। এরপর দেখো ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো করবে, এখানেও দুটো প্রশ্ন রয়েছে। ভারতের ঔপনিবেশিক উত্তরাধিকারের প্রধান বৈশিষ্ট্য, ইলুসিডেটেড দ্য মেন ফিচার্স অফ কলোনিয়াল লেজিসি ইন ইন্ডিয়া। 2 আছে আপনি কি 1947 সালকে আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অতীতের সাথে বিরতি হিসেবে বিবেচনা করবেন। ওর ইংরেজি ভার্সনটা এখানে লেখা আছে। তো এই দুটো প্রশ্ন তোমরা করবে ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে তোমরা 4টি প্রশ্ন করবে। আধুনিক ভারতের স্থপতি হিসেবে জওহরলাল নেহরুর ভূমিকা, ইভালুয়েটেড জওহরলাল নেহরু কন্ট্রিবিউশনস অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া। আধুনিক ভারতকে তিনি কিভাবে গড়ে তুলেছেন জওহরলাল নেহরু। 2 আছে দেখো লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের জাতীয় বীর বলা হয় কেন, হোয়াই লাল বাহাদুর শাস্ত্রী নো অ্যাজ দ্য ন্যাশনাল হিরো অফ ইন্ডিয়া। এরপর 3 দাগের প্রশ্নটি দেখো, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর কার্যকাল ভারতের কিছু সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান শাসন ব্যবস্থার উপর কিভাবে প্রভাব ফেলেছিল তার সমালোচনামূলকভাবে আলোচনা করো বা মূল্যায়ন করো। এখানে বলা হচ্ছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট হাউ ডিড ইন্দিরা গান্ধীজ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ান অ্যাফেক্ট সাম ইন্ডিয়া সোশিও পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড গভর্নমেন্ট। 4 দাগের প্রশ্ন, ইন্দিরা গান্ধী ঘোষিত জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে লেখো। ক্রিটিক্যালি অ্যানালাইজ অ্যাবাউট দ্য ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার বাই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই 4টি প্রশ্ন অবশ্যই করবে এবং এর সাথে তোমরা জনতা দলের প্রশ্নটাও অবশ্যই করবে। এরপর দেখো ইউনিট 4 কিন্তু দুটো প্রশ্ন রয়েছে মাত্র।
ভূদান আন্দোলন ও বিনোবা ভাবের ভূমিকা, ডিসকাস অ্যাবাউট দ্য ভূদান মুভমেন্ট অ্যান্ড রোল অফ বিনোবা ভাবে। এবং শেষ প্রশ্নটি দেখো, রাম মনোহর লোহিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক আন্দোলনের বর্ণনা দাও, অ্যাসেস দ্য রোল অফ রাম মনোহর লোহিয়া অ্যান্ড হিজ সোশ্যালিস্ট মুভমেন্ট। তো এখানে ইউনিট 4 থেকে দুটো প্রশ্ন, ইউনিট 1 থেকে দুটো, ইউনিট 3 থেকেও দুটো, 3টে ইউনিটে দুটো করে প্রশ্ন, আর ইউনিট 3তে রয়েছে 4টি প্রশ্ন। এই 10টা প্রশ্ন করলেই আশা করি তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের অন্যান্য পেপারগুলোর সাজেশন খুব দ্রুত সামনে নিয়ে আসছি, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।